আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি নতুন উপন্যাস দ্য সাইলেন্ট ম্যানর। মানে ওই যে সেই উপন্যাস যেখানে সবাই বাঁশিওয়ালার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে। হোয়াটএভার। পর্ব সংখ্যা 1, লেখনীতে ডায়ানা ইমরোজ লাকি। 1952 সাল, রাত ঠিক 3টের কাছাকাছি। শীতের সময় রাতের সময়টা যেন দীর্ঘ হয়, রাতের নিস্তব্ধতা যেন কাটতে চায় না। আজ প্রবল শীত, সন্ধ্যা থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে। উপকূলীয় এলাকায় আবহাওয়াজনিত কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। বৃষ্টির জন্য শীতের যেন আজ তাণ্ডবলীলা চলছে। বৃষ্টি থেমে গিয়েছিল রাত 10টার দিকে। তারপর থেকে সবকিছুই নিস্তব্ধ। এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে। সে গভীর ঘুমে বিভোর হয়ে আছে। ঘুমের মধ্যে বরাবর বিছানার এপাশ থেকে ওপাশ করে ঘুম ভেঙে যায় তার। চোখ মেলে তাকালো, চারিদিকে আবছা আলো। ঘুমু ঘুমু চোখে চারিপাশে হাত দিয়ে দাদিকে খুঁজলো। আন্দাজ করতে পারল দাদি পাশে নেই। সে তাৎক্ষণিক আঁতকে উঠল, শোয়া থেকে উঠে বসলো। হঠাৎ করে ঘামতে শুরু করলো। পুনরায় চারিদিকে দেখলো, কোথাও তার দাদির ছায়া নেই। এরপর বিছানা থেকে উঠে ঘরের আলো জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু আলো জ্বলছে না। বারবার বাল্ব জ্বালানোর সুইচটা টিপল, কিন্তু বাল্ব জ্বলল না। চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা। অদ্ভুত ব্যাপার, কারণ সে ঘুমানোর আগে মোমবাতি জ্বালায়নি। তাহলে এখন মোমবাতি কোথা থেকে এসেছে? ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র আলোয় ভয় পায়। ভূত নিশ্চয়ই আলো নিভিয়ে দিয়েছে, এখন মোমবাতি জ্বলছে। চাঁদের মৃদু আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করছে। সেই আলো ধরে সে চারিদিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দাদু বলে ডাকলো, কিন্তু তার দাদুর কোনো সাড়া শব্দ পেল না। আন্দাজ করলো তার দাদু বাথরুমে। আন্দাজ করে সে থমকে দাঁড়িয়ে পড়ল। একবার ঢোক গিলল, গলা যেন ভয়ে শুকিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ ভেসে আসলো। মায়া একটু স্বস্তি পেল, তার দাদু বাথরুমের ভেতরে আছে বলে। এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় ডাকলো, দাদু তুমি কি বাথরুমে? না, সাড়া নেই কোনো। হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল। মায়া ধীর স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজা আগে থেকেই খোলা। মায়া এবার যেন চুপসে গেল। কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মোমবাতির আলোয় চিকচিক করছে। মর্মাহত কণ্ঠে বলল, দাদু তুমি কি বাথরুমে? ওপাশে নিস্তব্ধতা। বাথরুমের ভেতর থেকে কারোর কোনো জবাব না এসে পুনরায় জলের শব্দ এলো। মায়া হকচকিয়ে উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা পুরোপুরি খুলল। বালতি ভরে জল গড়িয়ে পড়ছে। ভিতরে কেউ নেই। এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুলল। মুখ চেপে ধরে ভয়ে চুপ সে পেছনে সরতে থাকে। ঠিক তখনই পেছনে কারোর সাথে ধাক্কা লাগে। মায়া শব্দে চিৎকার করে পেছনে তাকিয়ে দেখল তার দাদু দাঁড়িয়ে আছে। জয়ন্ত বিবি বলল, তুই এত রাতে না ঘুমিয়ে হাঁটতেছিস কেন? মায়া চোখ কুঁচকে দাঁড়িয়ে রইল জয়ন্ত বেগমের দিকে তাকিয়ে। জয়ন্ত বেগম যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে ধূসর রঙের কাপড় ছিল। বয়স হলেও যেন তার রং ঢং এখনো যায়নি। কিন্তু এখন সে মায়ার সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে। মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তুমি সাদা রঙের কাপড় কেন পরেছ? জয়ন্ত বেগম সশব্দে হেসে উঠল। তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল। জয়ন্ত বেগম হাসি থামিয়ে বলল, চল আমার লগে। কোথায়? প্রাসাদে। কোন প্রাসাদে? তুই না সবসময় কইতি দাদু আমারে ওই উত্তরের নীরব প্রাসাদে লইয়া যাও। চল আইজ লইয়া যামু। মায়া নাকচ করল, কিন্তু জয়ন্ত মায়ার কথা না শুনে তার হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল। মায়া অনুভব করল তার মুখে জলের ছিটে ফোঁটা পড়ছে। বাড়ির কাজের মেয়ে শেফালির কণ্ঠ ভেসে আসে। শেফালি তির্যক কণ্ঠে চেঁচিয়ে বলছে, ও মেম সাহেব, ঘুম থেকে ওঠেন, কত বেলা হয়ে গেছে। মায়া তখন লাফিয়ে উঠে বসল। খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। মাথার উপরে তাকিয়ে দেখলো ফ্যান ঘুরছে। সকালবেলা ঠান্ডা পরিবেশ, কিন্তু সে ঘামছে। সে বুঝতে পারলো স্বপ্ন দেখছিল এতক্ষণ। মায়া শেফালিকে লক্ষ্য করে বলল, শীতের মধ্যে ফ্যান চলছে কেন? আমি সে কখন থেকে আপনার লাইগে চা আনছি, আইসা দেখি আপনি ঘামতেছেন। ভাবলাম আপনার হয়তোবা গরম লাগতেছে, তাই ফ্যান সাইডে দিছি। আপনি কইলে আমি ফ্যান বন্ধ করে দিতেছি, দিমু? মায়া বলল, তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমি বরফ হব? শেফালি ফ্যান বন্ধ করে বলল, ফ্যান বন্ধ করছি, আর কিছু করা লাগবো? মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল,
তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলে যা। বাড়ির আঙিনার ফোয়ারার থেকে টুপটাপ জল পড়ছে। সকালে সূর্যের আলো পড়ে সেটি ঝিকিমিকি করছে যেন রূপোর ফোঁটা। বটগাছের নিচে জমিদার সাহেবের বৃদ্ধ চাকর মাহমুদ আলী ঝাড়ু দিচ্ছে। পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রোদে শুকিয়ে যাচ্ছে। ফুলের বাগানে সকালবেলায় শিশিরে ভেজা বেলি ফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে। রান্নাঘর থেকে ভেসে আসে দুধ ফোটানোর আওয়াজ, সঙ্গে এলাচ লবঙ্গের গন্ধ। শালুক বেগম তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছে। সাদা মসলিন কাপড় মাথায় টেনে দেওয়া, হাতে তসবিহ। ছাদের পাশে দাঁড়িয়ে দেখছে দূরে হুগলি নদীতে ভেসে যাচ্ছে ছোট পালতোলা নৌকা। দাসীরা টিনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে, চা, নানরুটি, খেজুর আর এক ছোট বাটি সিমাই, সাথে গরুর কলিজা ভুনা। আমজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে। আলিমনগর গ্রামটির প্রায় সব ঘর কাঠের এবং ছাদের ওপরে ধুলিমাখা টিন। রাস্তা ধরে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর ধ্বনি কখনো কখনো বাতাসে মিশে অনুরণন করছে। সেই গ্রামের মাঝেই আমজাদ চৌধুরীর বিশাল এক জমিদার বাড়ি দাঁড়িয়ে। বাড়িটির চারিদিকে গাছপালা, চারপাশ সবুজ রঙে ঘেরা। চৌধুরী বাড়িটির নাম একসময় বাগান বাড়ি ছিল। বাগান বাড়ি বললেই সবাই আলিমনগরের চৌধুরী বাড়িটি চিনত। আমজাদ চৌধুরী এর বাবার পছন্দ অনুযায়ী বাড়িটির প্রাকৃতিক রূপে সাজানো হয়েছে। চারিদিকে গাছগাছরা, ফুলের গাছ, ফলের গাছ, তার সাথে দোলনা। বিকেল হলেই সবাই আড্ডা জমায় বাড়িটির প্রকৃতির ছায়ার মাঝে। বর্তমানে সবাই চৌধুরী নিবাসন বললেই চিহ্নিত করে বাড়িটিকে। বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস সনের সাথে আমজাদ চৌধুরী বসে আছেন। দুজন দুজনের সম্মুখে বসে আছে। মাঝখানে টেবিলে সকালের নাস্তা রাখা, চা, রুটি, সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলিজা ভুনা। থমাস বাঙালিয়ানা খাবারের মধ্যে গরুর কলিজা ভুনা বেশি পছন্দ করে। আমজাদ চৌধুরী দীর্ঘ ১৯ বছর ব্যবসার সূত্রে থাইল্যান্ডে ছিলেন। তখন তার সাথে সেই দেশের নাগরিক থমাস সনের সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। আমজাদ চৌধুরীর বর্তমান বয়স আনুমানিক ৬০ ছুঁই এবং থমাস সনের বয়স ৫৮ বছর। ধবধবে সাদা শরীরের উপরে শীত ঠেকাতে কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে আছে থমাস। অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে রেখেছেন। থমাস সন চায়ের কাপটি টেবিলে রেখে বলল, তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম। কিসের ঘটনা? থমাস প্রত্যুত্তরে বলল, একটি প্রাসাদ নিয়ে। প্রাসাদটির নাম ছিল দ্য সাইলেন্ট ম্যানর। একদম গ্রামের উপরে, তার চারিপাশে কালের ভাঁজে পুরনো বন, আর এমন এক গাছপালা যার ভেতর দিয়ে বাতাসও তাড়াতাড়ি যেন যেতে চায় না। বর্ণনা এমনটিই ছিল। আমজাদ চায় চুমুক দিলেন। বর্ণনা? তোমাকে এমন ঘটনা কে বলেছে থমাস? বলে মৃদু হাসল আমজাদ। থমাস সন সরল গলায় জবাব দিল, আমি একটা বইতে পড়েছি, কিন্তু আমি ভেবেছি আলিমনগর এবং সাইলেন্ট ম্যানর সব কিছুই কাল্পনিক। কিন্তু থাইল্যান্ডে যখন তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি, তখন আমি নিশ্চিত হয়েছি এটা সত্য। আলিমনগর এবং সাইলেন্ট ম্যানরের অস্তিত্ব বাস্তবে আছে। থমাস নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলেন, আলিমনগরের অস্তিত্ব পেয়েছি, কিন্তু সেই প্রাসাদ সম্পর্কে কিছু জানি না। আমজাদ হেসে উড়িয়ে দিল থমাস সনের বক্তব্য। এসব কাল্পনিক হয়তো। গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গিয়েছে, এটা কাকতালীয়। থমাস সন উদ্ভ্রান্ত মনে বলল, কিন্তু আমজাদ, বইটির লেখক উল্লেখ করেছে প্রাসাদটি একসময় অনন্য রূপে ছিল। চারপাশ ঝলমলে আলোয় ভরা ছিল, সঙ্গীত আর নৃত্য সুর গুঞ্জরিত ছিল। ফল, মিষ্টি আর সুস্বাদু ভোজের সুবাসে ভেসে আসতো চারিদিক থেকে। অতিথিরা রঙিন পোশাক পরে আনন্দে মেতে থাকত। ফুলের সাজসজ্জা, সুগন্ধি আর ঝর্ণার কলকল ধ্বনি মিলিয়ে দিত অন্যরকম অনুভূতি। কিন্তু সেই রঙিন দৃশ্য একসময় ধুলোয় রূপ নেয়। হঠাৎ যেন সবকিছু নীরব হয়ে যায়। থমাস থেমে একটা সিগারেট ধরালো। আমজাদ বলল, এটি শুধুমাত্রই বিনোদনের জন্য তৈরিকৃত বই, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। কিন্তু থমাসের কৌতূহল যেন গেল না। সে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, লেখক আরও উল্লেখ করেন, প্রাসাদের ইতিহাস গ্রামের বড়রা শোনাতেন আড়ম্বরের সঙ্গে ভয় মিশিয়ে।
কাহিনী অনুযায়ী 1870 সালে এক জমিদার পরিবার এখানে বাস করত। তাদের মধ্যে কেউ অল্প বয়সী অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, কেউ আবার ছায়ার মতো আচরণ করত। এরপর প্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় থেকে যায়, কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করত এখানে যে রহস্য আছে তা এখনও অমোঘ। আমজাদ বলল, আমার জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, সেরকম কোনো ঘটনা থাকলে নিশ্চয়ই আমি জানতাম। থেমে আবার বলল, তোমার ভেতরেও কি কোনো প্রশ্ন জমেছে দ্য সাইলেন্ট ম্যানার বইটি নিয়ে? থমাস শান নড়ে চড়ে বসল। হ্যাঁ, জমিদারের একমাত্র কন্যা ফারদিনার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল। ছেলেটি ছিল রাখাল। ওর সাথে জমিদারের একমাত্র কন্যার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু যেদিন রাখাল বিয়ে করতে আসে সেদিন জমিদারের 4 ছেলে সন্তান অর্থাৎ ফারদিনার ভাইয়েরা জানায় ফারদিনা রাখালের সাথে ছলনা করেছে। সে বৈদেশিক এক নাগরিককে বিয়ে করে বিদেশে গিয়েছে, কিন্তু রাখাল খোঁজ নিয়ে জানতে পারে ফারদিনা বিদেশে যায়নি। তাহলে ফারদিনা কোথায়? অনেক খুঁজেছে রাখাল, কিন্তু ফারদিনাকে আর পায়নি সে। একজন রাখালের সাথে জমিদারের কন্যার বিয়ে, বিষয়টি অদ্ভুত লাগছিল আমার কাছে। বইটি এখানে শেষ হয়। আমজাদ হাতে একটি সিগারেট নিল, সেটি ধরিয়ে বলল, বইটির লেখকের নাম? থমাস বলল, সুফিয়ান হায়দার। আমজাদ তখন বসা ছেড়ে দাঁড়িয়ে বলল, লেখকেরা লেখার মাঝে কখনো কখনো বাস্তবতা তুলে ধরে, কিন্তু লেখক কাল্পনিক মুহূর্তগুলোকেও এমনভাবে ফুটিয়ে তোলে যেন এটি বাস্তব। তোমার ভেতরে ভেতরে হয়তো বইটির ঘোর থেকে গেছে। থমাস বলল, তুমি হয়তো ঠিক বলেছ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বইটি অসম্পূর্ণ কেন? লেখক বইটি সম্পূর্ণ করল না কেন? আমজাদ বলে উঠল, উনি হয়তো শেষটা এমনভাবেই করেছে যাতে পাঠকবৃন্দ তাকে মনে রাখে। অসম্পূর্ণতা থেকে মনে রাখবে কিভাবে? থমাসের বিচক্ষণ প্রশ্ন। আমজাদ বলল, এই যে তোমার মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয়েছে, তুমি এটা নিয়ে ভাবছো, অনেক প্রশ্ন তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তেমনভাবে লেখককে মনে রেখেছ। থমাস কথা বাড়ল না। তাদের মাঝে উপস্থিত হয় মায়া। কালো রঙের 3 পিস পরনে তার। ফর্সা গায়ের রঙের সাথে কালো রঙের 3 পিস মানিয়েছে বেশ তাকে। চুলগুলো বেনুনি করা, তার মুখ বেশ ফ্যাকাশে। থমাসের পাশের চেয়ারে বসলো। আমজাদ মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল, রাতে ঘুম ঠিকমতো হয়েছে তো? আমজাদ চেয়ারে বসলো। মায়া রাতের অদ্ভুত স্বপ্নটা মনে পড়ে। ভয়ানক স্বপ্ন ছিল। স্বপ্নের সময়টা আর একটু দীর্ঘ হলে হয়তো দম বন্ধ হয়ে আসতো। মায়া মলিন হেসে জবাব দিল, ভালো হয়েছে। এরপর থমাসের দিকে ঘুরে তাকালো, তাকে প্রশ্ন করল, আঙ্কেল, আমাদের গ্রাম কেমন লাগছে আপনার কাছে? বেশ সুন্দর, তবে অনেকটা নিস্তব্ধ এই গ্রাম। এমন মনে হয় গ্রামটি থেকে অমূল্য নক্ষত্র হারিয়ে গিয়েছে। মায়া তার মুখে এরকম কথা শুনে আমজাদ হোসেনের দিকে তাকিয়ে বলল, বাবা, আঙ্কেলের এরকম অনুভূতির কারণ কি? তুমি জানতে চাওনি? আমজাদ ঠোঁট বাঁকিয়ে হাসলেন। তোমার আঙ্কেল একটি বই পড়েছে। সে বইয়ের গ্রামটির নাম আলিমনগর। বইটি অসম্পূর্ণ, তাই ওর মনে কৌতূহল জন্মেছে। কি বই আঙ্কেল? মায়া প্রশ্ন করল। দ্য সাইলেন্ট ম্যানর। মায়া ভুরু কুঞ্চিত করে বলল, বইটি আমিও পড়েছিলাম, অসম্পূর্ণ বই, কিন্তু আমার ভেতরে একটা প্রশ্ন জমেছে। ফারদিনা কোথায়? সেই রাখাল কোথায়? ফারদিনার পরিবার কোথায়? আমজাদ মায়াকে বিচলিত দেখে বলল, তুমি এই সব বই গল্পের চক্করে কেন পড়লে? মাথা খারাপ করো না। অযথা ফালতু জিনিস নিয়ে ভেবো না। এসবের সাথে বাস্তবতার কোনো মিল নেই, আর বাস্তবে এরকম কোনো ঘটনাও ঘটেনি। মায়া বলল, বাবা, তোমার সাথে আমিও সহমত, কিন্তু লেখক কেন অসম্পূর্ণ রেখেছে বইটি? থমাস বলল, আমিও এসব বিষয়ে ভেবেছি, কিন্তু কোনো জবাব পাইনি। যাকগে, এসব বাদ দাও। তোমার পড়াশোনার খবর কি? এখন কি করছো? মায়া বলল, আমি কিছুদিন হয় বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছি। এখন চাচ্ছি শহরে চলে যাব। আমার এই গ্রাম ভালো লাগে না। একই তো শহর থেকে অনেক দূরে, তার উপর নীরব। শহরে ভালো একটা চাকরি নেব, এরপর সেখানেই সেটেল হব। আমজাদ কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল, তোমার বয়স কত হয়েছে? 25 বছর। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছ, তার মানে এই নয় যে তুমি তোমার সিদ্ধান্ত নিতে উপযুক্ত হয়ে গিয়েছো। এখনো তুমি আমার কাছে বাচ্চা। আমজাদ থেমে গেলেন। থমাস কিছু বলল না। আমজাদ পুনরায় বলল, আপাতত তোমার কিছু করার দরকার নেই। গ্রামে থাকো, তোমার ভাই, দাদু, মা সবার সাথে থেকে যাও। এদের সাথে সময় কাটালে দেখবে আর চারিদিকে নীরব মনে হবে না, বলে আমজাদ ঘরে চলে যান। থমাস মায়ার দিকে তাকিয়ে বলল, বাবারা এমনই হয়। মায়া বলল,
আমি মাঝে মধ্যে বাবার আচরণে হতবাক হই। মায়া কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল, আপনার বাংলা ভাষা খুব সুন্দর, এত নিখুঁতভাবে কিভাবে বলতে পারছেন? থমাস হেসে বলল, তোমার বাবার থেকেই শিখেছি। থমাস প্রসঙ্গ পাল্টে অসম্পূর্ণ বই টেনে আনলো। বলল, তোমার কি মনে হয় দ্য সাইলেন্ট ম্যানার বইটি অসম্পূর্ণ কেন? মায়া কিছু ভেবে বলল, ঠিক জানি না। বইটি আমি অনেক আগে পড়েছিলাম, লেখকের খোঁজও পেলাম না। কোথায় খোঁজ করেছো? অনেক প্রকাশকদের সাথে কথা বলে, ওনারা সঠিক তথ্য দিতে পারেননি। তবে আশ্চর্যের বিষয় হলো, লেখক সুফিয়ান হায়দার শুধুমাত্র একটি বই লিখেছে, এরপর তার খোঁজ পায়নি কেউ। থমাস বলল, বিষয়টি রহস্যজনক। তবে এইসব নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই। আমি আর আমজাদ শহরের দিকে যাব, আসছি বলেই থমাস ঘরের দিকে চলে যায়। এতক্ষণ তাদের কথোপকথন দোতলার বারান্দা থেকে লক্ষ্য করছিল জয়ন্ত বেগম। তিনি এক দৃষ্টিতে মায়ার দিকে চেয়ে রইল। মায়ারও চোখ পড়ল তার দিকে। জয়ন্তের সাথে চোখাচোখি হতেই জয়ন্ত ঘরের ভিতরে চলে যায়। মায়া বিড়বিড়িয়ে বলল, অদ্ভুত। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শীত যেন সবাইকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। দুপুরের মাঝামাঝির সময় মায়া হঠাৎ যেন বিষণ্ণতায় পড়ল। তার ইচ্ছে করছে আশপাশের প্রকৃতি উপভোগ করতে। জায়গাটা বেশ ঝিমঝিম হলেও তার ঘরে বসে থাকতে ইচ্ছে করল না। ঘরের বাইরে বের হলে মন ভালো হবে। মায়া পোশাক বদলে নেয়, থ্রি পিস ছেড়ে শিকারি পোশাক পরে নেয়। এরপর সকলের চোখ এড়িয়ে তার অশ্ব নিয়ে চলে যায় উত্তরপাড়ায়। চৌধুরী নিবাসন থেকে উত্তরপাড়া অনেকটা দূরে। উত্তরপাড়ায় অবস্থিত একটি নদী। মায়া সেখানে গিয়ে থামে। নদীর অপর প্রান্তে কুয়াশা। শীত পর্যাপ্ত হওয়াতে সূর্যোদয়ের দেখা নেই। অপর প্রান্ত কুয়াশা থেকে যেন মৃদু হাওয়া ভেসে আসছে। সেই হাওয়াতে মায়ার চুল উড়ে গেল। সে প্রাকৃতিক রূপ উপভোগ করছে, শান্তি অনুভব করছে। গ্রামে আসার পর থেকে অস্থির হয়ে গিয়েছিল কখন সে শহরে যাবে। এই গ্রাম বড়ই অদ্ভুত, বিচিত্র নিয়ে নিস্তব্ধ। কিন্তু এখন মায়ার মনে হচ্ছে গ্রামটি আসলে সুন্দর। শহরে গাড়ির হর্ন নিয়ম মেনে চলার থেকে স্বাধীনভাবে গ্রামে থাকা অতি উত্তম। মায়া অশ্ব ছেড়ে নেমে দাঁড়ায়। তখন কিছু মাঝিরা মায়াকে দেখল। তারা মায়াকে লক্ষ্য করে চেঁচিয়ে বলে, জমিদারের কন্যা, তোমারে দেইখা চিনছি। এই ভোরবেলায়, এই ভর দুপুর বেলায় এইখানে বেশিক্ষণ থাইকো না। মায়া তাদের কথা এড়িয়ে গেল। এরপর ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে গেল। নদীর স্রোত বইছে কলকল শব্দে। মায়া স্বাচ্ছন্দ্য বোধ করল। এই শব্দ বহুদিনের অপরিচিত। নদীর কিছুটা দূরে অবস্থিত জঙ্গল। জঙ্গলের ঝোপঝাড়ের থেকে বেশি মৃত গাছ ছড়িয়ে আছে। বলা হয় এই জঙ্গলে হরিণ বসবাস করে। শুনেছিল, তবে বিশ্বাস করেনি। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে বাঁশির সুর ভেসে আসে। মায়া থমকে গেল হঠাৎ বাঁশির সুরে। ঘুরে তাকালো জঙ্গলের দিকে, কিন্তু কোথাও কোনো মানুষের ছায়া অবধি দেখা গেল না। একবার মাঝিদের দিকে দেখলো, তারা নদীর মাঝ অবধি চলে গিয়েছে। মায়া কান খাড়া করে শোনার চেষ্টা করলো সুরটি জঙ্গলের ভেতর থেকে আসছে। তার ভয়ও হলো, কিন্তু দিনের আলোয় ভয়টা তাকে তীব্রভাবে জড়িয়ে নিতে পারল না। সে জঙ্গলের দিকে যাওয়ার জন্য মন স্থির করে। মায়া অশ্ব পৃষ্ঠে চেপে বসে। এরপর সুর ধরে জঙ্গলের দিকে এগিয়ে যায়। কিন্তু যতই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে ততই সুরটি যেন থেমে থেমে যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশে চারিদিকে ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে। মায়ার ভেতরে ভয় জেগে উঠলেও অদ্ভুত সেই বাঁশির সুর যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। ততক্ষণে বাঁশির সুরটা থেমে যায়। সে স্তব্ধ হয়ে গেল। চারিদিকে তাকালো, কোথাও কাউকে দেখছে না। অশ্ব থেকে নেমে দাঁড়ায়। হেঁটে হেঁটে এগিয়ে গেল সেদিকে। কাউকে সে দেখতে পেল না। ভাবছে এটা তার মনের ভুল ছিল। সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। পুনরায় অশ্বের কাছে আসতে চাইল। তার সামনে একটা সাপ পড়ল। সাপটি তার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে। সাপটি ফেনা তুলে তাকিয়ে আছে। মায়ার পায়ের তলার মাটি যেন সরে গেল। সাপটি থেকে তার দূরত্ব 3-4 ফিট হবে। সাপটি থেকে তার দূরত্ব 3-4 হাত। সাপটির ফনা দেখে মনে হচ্ছে তার মধ্যে বহুদিনের শত্রুতা। তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড় দিল। বিষাক্ত সাপটি তাকে ধাওয়া করছে। কিছু দূর যেতেই মায়া অজানা কারোর সাথে ধাক্কা খেয়ে পাশে পড়ে যায়। পড়ে গিয়ে পায়ে তীব্র আঘাত পেয়ে কোকিয়ে ওঠে। এরপর ঘুরে তাকালো পেছনে। অচেনা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। ফর্সা এবং সুঠাম দেহের অধিকারী সে। বেশ লম্বা চওড়া পেশিবহুল যুবক।
পায়ে বুট জুতা, পরনে কালো প্যান্টের সাথে সাদা রঙের শার্ট, তার উপরে শিকারি পোশাক, কিন্তু অদ্ভুতভাবে পাগড়ির আঁচল দিয়ে তার মুখ ঢাকা। যুবকটি মায়ের দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু মায়া হাঁ হয়ে তাকিয়ে রইল। এই জঙ্গলে যুবক নাকি যুবক রূপে জিন? যুবকটি তখন বাঁ হাতে তুড়ি মেরে মায়ের ভাবনা ভাঙিয়ে দিয়ে বলল, ময়লার স্তূপে তুমি কি এভাবেই পড়ে থাকবে? যুবকটির কণ্ঠ একটি সুরের মতো ভেসে আসলো। মায়া একবার ঢোক গিলে আস্তে ধীরে বলল, সাপ। যুবকটি পেছন ঘুরে দেখল আসলে একটি সাপ। এরপর কিছুটা হেয়ালিপূর্ণভাবে সাপটির দিকে তাকিয়ে বলল, তুই নিশ্চয়ই নাগ। তোর নাগিনকে এতদিন পর পেয়ে তাড়া করছিস। মেয়েরা এমনই হয়, ওরা নতুন কাউকে পেলে প্রাক্তনের লেজে পা দিয়ে অন্য কারোর কাছে চলে যায়। তুই নিশ্চয়ই এটা সহ্য করতে পারিসনি, তাই ওকে ধাওয়া করছিস, বলেই আওয়াজ করে হেসে উঠল। মায়া তখন রাগে গজগজ করতে লাগলো। যুবকটি হাসি থামিয়ে মায়ার দিকে ঘুরল। মায়া রাগে লাল হয়ে তাকিয়ে আছে। যুবকটির চোখে তার দৃষ্টি স্থির, তার চোখ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। মায়া মাটি থেকে উঠে দাঁড়ালো। যুবকটি মায়াকে লক্ষ্য করে বলল, কিছু বলতে চাইছো নিশ্চয়ই, বলো, আমি শুনছি। মায়া ক্রোধের স্বরে বলল, একটা মেয়ে বিপদে পড়েছে আর আপনি সাহায্য না করে তামাশা করছেন, ছি। বলেই সাপটিকে অতিক্রম করে যেতেই সাপটি ফোঁস করে উঠল। যুবকটি মায়ার হাত ধরে টেনে পেছনে সরিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, এই মেয়ে শোনো, মেয়েদের নিয়ে তামাশা করার ইচ্ছে আমার নেই, বলে পুনরায় মায়ার হাত ধরে সাপটির পাশ কাটিয়ে চলে গেল অর্ষের কাছে। মায়া পাশ থেকে শুধু চেয়ে রইল যুবকটির দিকে। অর্ষের কাছে পৌঁছাতেই যুবকটি বলল, তোমার হাত ধরার জন্য দুঃখিত, কিন্তু তুমি সাপটিকে দেখে দৌড়ালে কেন? তুমি কি ওকে আঘাত করেছ? আঘাত করলে তো ছোবলই দিত, মায়া বলল। যুবকটি তখন বলল, শোনো মেয়ে, পুলিশ দেখে দৌড়ালে পুলিশ মনে করে তুমি আসামি, আর সাপ দেখে অস্থির হলে কিংবা ছোটাছুটি করলেও ভাবে তুমি ওর বাচ্চাদের নিতে চাইছো, তাই ও আক্রমণ করতে চায়। মায়া নিরুত্তর। সে এখনো বিভ্রান্ত, তার সামনে দাঁড়ানো মানুষ না জিন। মায়া কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল যুবকটিকে, আপনি কিছুক্ষণ আগে এখানে বাঁশি বাজিয়েছেন? যুবকটি জবাব দিল, না, আমি বাঁশির সুর ধরতে পারি না, আর আমার কাছে তো কোনো বাঁশিও নেই। মায়া যুবকটিকে পর্যবেক্ষণ করে দেখল তার কাছে বাঁশি নেই। যুবকটি তার অশ্বের কাছে চলে যায়। তার অশ্ব নিয়ে ফিরে এলো মায়ার কাছে। এরপর মস্করা করে বলল, জিনেরা বোধহয় বাঁশি বাজিয়েছে, এখান থেকে চলো তাড়াতাড়ি। কিন্তু মায়া পায়ের ব্যথার জন্য অশ্বের পৃষ্ঠে উঠতে পারল না। যুবকটি তার অশ্ব থেকে নেমে মায়ের কাছে আসে। এরপর তার অশ্বের কাছে হাঁটু ভাঁজ করে বসে বলল, ওই পা দিয়ে আমার হাঁটুর উপর ভর দিয়ে উঠে বসো। মায়া কিঞ্চিত ইতস্তত বোধ করল। তখন যুবকটি পুনরায় বলল, দেরি করছো কেন? তাড়াতাড়ি করো, জায়গাটা সুবিধার না, উঠে বসো। মায়া উঠে বসে অশ্বপৃষ্ঠে। তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে। যুবকটি আগে আগে গেল। মায়া পেছন থেকে ডেকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, আপনার নাম? যুবকটি জবাব দিল, মীর জাফান শন।